নৈঋত্যণে এসে শেষ হবে চক্রটা। তার আগেই শেষ হবে, নৈঋত্যণে আগেই শেষ হয়ে যাবে চক্রটা। কারণ সবসময় বাস্তব রয়েছে মাথা থেকেই সহস্রদার স্টার্ট হবে, ক্রাউন চক্র ওটা ওইখান থেকেই স্টার্ট হবে। তাহলে বেশিরভাগের উত্তর কি সহস্রার দিক কোনটা? নর্থ ইস্ট। না, নর্থ ইস্ট একদমই হবে না। নর্থ ইস্ট একটা চক্র যখন আগে থেকেই একটা দিককে বুকিং করে নিয়েছে, তখন দ্বিতীয়বার সেই দিকের নাম আর উল্লেখ হবে না। যে কটা দিকের নাম আমরা উল্লেখ করে ফেলেছি অলরেডি, সে কটা দিক সহস্রারের ক্ষেত্রে উল্লেখযোগ্য নয়। তাই সেগুলোকে বাদ দিয়ে লাস্ট একটাই দিক বাকি আছে, আর একটাই চক্র বাকি আছে, এইটাকে আমাদের ধরতে হবে। একটু মাথা খাটান, একটু চেষ্টা করুন, পারবেন আপনারা। ইয়ে নিয়ে হবে কি? না। ইয়ে নিয়েও হবে না। এনে নি। হ্যাঁ, আপনি একটা করে বলে যান, আমি ঠিক করে হ্যাঁ বলে দেবো। এই তিনটের মধ্যে একটা হবে, সাউথ এনি হতে যদি পারে, নাও হয়। কনফিডেন্সের একটা জায়গা, সেই হিসেবে সাউথ। ক্রাউন চক্র কি করে সাউথ হয়? না, সহস্রার চক্র সবার ওপরে, ওর সঙ্গে কনফিডেন্স, সাহস, ভক্তি টক্তি কারোর কোনো সম্পর্ক নেই, সবকিছুর ঊর্ধ্বে। ঠিক আছে, লাস্ট একটা আমি ক্লু দিলাম। আজ্ঞাচক্র জাগরণের পর সাধককে সব থেকে বেশি যে রিপু প্রভাবিত করে সেটা হচ্ছে কাম। যদি সেই সাধক কোনোভাবে নিজের কামনাকে বশীভূত করতে পারে, তারপরেই কিন্তু সে সহস্রারে পৌঁছানোর যোগ্য হয়ে ওঠে। NNW। উত্তর চাই, উত্তর। এটা তো প্রশ্ন চিহ্ন লেগে গেছে শেষকালে। না, NNW তো অ্যাট্রাকশনের জায়গা, সেই জায়গা থেকে সেইটাকে জয় করতে পারলে, সেই জন্যই NNW। এর আগেও আমি বলেছিলাম এটাই, এটাই আমার মনে হয়েছিল, জানি না কেন। NNW হতে পারে। না, একদমই তাই। অ্যাকচুয়ালি এনএনডাব্লিউ হওয়ার না হওয়ার কারণ কারণ আছে, সেটা হচ্ছে সেক্স অ্যাট্রাকশনের জায়গা হিসেবে উনি বলছেন, যেটা যেহেতু স্যার কাম বললো। অ্যাকচুয়ালি এখানে সেই কামটাও কিন্তু কামের মতো নয়, মানে আমরা যে শারীরিক কামের কথা জানি সেই কাম এখানে কিন্তু নয়। এখানেও কাম আছে, যেটা স্যার বললেন। তো সেই কামটা কিন্তু নারী মাধ্যমে ওই সহস্রকে চক্রে গিয়ে পৌঁছয়। আহ যেহেতু এটা হেলথ বা ইমিউনিটি, আমার মনে হয় এনে নি মনে হচ্ছে। কারণ আমার এটাই মনে হচ্ছে, কোনো থার্ড চক্র, আজ্ঞা চক্র তো, আহ, যেটা ভ্রুর মধ্যিখানে গুরু চক্র হিসেবে বা সেই চক্র আমরা জানি। এটা হতেই পারে, এনে নিই হতে পারে। আর কোনো তো দেখতে পাচ্ছি না, কারণ কালপুরুষের চরিত্র হিসেবে আমরা ওইভাবেই ভাগ করছি। হুম, বেশ, ঠিক আছে। এবার উত্তরে আসি, সময় নষ্ট হচ্ছে। প্রথম কথা একদমই ঠিক, এটা সহস্রার চক্রের কথা যখনই আসবে তখন সেটা আমরা সহস্রারকে প্রথমত বাড়ির কোনো দিক দিয়ে বাঁধতে পারবো না, সেটা দিকের ঊর্ধ্বে। যদি কোনো দিকের সাথে সহস্রারকে তুলনা করতেই হয়, তবে অবশ্যই সেটা এনএনডব্লিউই হবে। কারণ এনএনডব্লিউ এমন একটা জায়গা যাকে শুধুমাত্র এতদিন পর্যন্ত আমরা সেক্স অফ অ্যাট্রাকশন হিসেবেই জেনে এসেছি, এর বাইরে তাকে নিয়ে আর পড়াশোনা করিনি। সর্বাধিক শক্তিশালী যদি কোনো জায়গা থেকে থাকে, তো সেটা এনএনডব্লিউ। কারণ জলতত্ত্বের প্রথম শুরুটাই ওখান থেকে। এবং সর্বাধিক শক্তিশালী বললাম, কোন দিক থেকে সর্বাধিক শক্তিশালী?
অবশ্যই সেটা আধ্যাত্মিকতার দিক থেকে। ঈশান কোণেরও ওপরে থাকে এনএনডব্লিউ, কারণ ঈশান কোণ হচ্ছে আমাদের প্রাথমিক আধ্যাত্মিকতার জায়গা। ঈশান কোণ যদি ঠিক থাকে, মজবুত থাকে, আমরা আধ্যাত্মিকতায় প্রবেশ করব প্রাথমিক পর্যায়ে। তারপর ধীরে 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 উন্নতি তো করব, কিন্তু ঈশান কোণ বাস্তবে আমাদেরকে নিয়ে চলে যাবে এনএনডব্লিউতেই, কারণ হাই ডিগ্রি ওই জায়গাটাতে। ঈশান কোণটা কি? ঈশান কোণটা হচ্ছে আমাদের স্কুল লাইফ, আমাদের কলেজ লাইফ। যখন আমাদের হাই ডিগ্রির প্রয়োজন হবে তখন আমাদের যেতে হবে কোথায়? ইউনিভার্সিটি। আর সেই ইউনিভার্সিটিটা হচ্ছে এনএনডব্লিউ। যদি আমি প্রাথমিক পর্যায়ে পাশ করতে না পারি, পড়াশোনা না করি, স্কুল কলেজের মুখ না দেখি, আমার পক্ষে কি ইউনিভার্সিটি যাওয়া সম্ভব? সম্ভব না। ঈশান কোণের গুরুত্বটা এই জন্য অধিক দেয়া হয় যে প্রাথমিক পর্যায়টা যেন ঠিক থাকে। আর এনএনডব্লিউ এমন একটা জায়গা যে সবার ওপর দিয়ে যায়। আবার প্রাথমিক পর্যায়ে যার কোনো কাজই থাকে না, নিশ্চুপ হয়ে থাকে, কোনো রকম প্রভাবও বিস্তার করে না সেভাবে। আর এটাকে এই অ্যাট্রাকশনের জায়গা বলার কারণ কি? না, মূল কারণ হচ্ছে ওই ক্রিয়ার মাধ্যম দিয়েই আমাদের সমগ্র সৃষ্টি প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আবার ওই কামের মধ্যেই কিন্তু অনেক বড় বড় গুণী মানুষ ধ্বংস হয়ে গেছে, সৃষ্টিরও বহু জিনিস ধ্বংস হয়ে গেছে। ঠিক যেরকম এরকম সৃষ্টি হচ্ছে, আবার এখানে গিয়েই ধ্বংস হচ্ছে। এখান থেকেই পরিবার গঠন হয়, আবার এখান থেকেই পরিবার ছারখার হয়। এটা এমন এক জায়গা। তাই সহস্রারের সঙ্গে যে তুলনা করা হয়, যে সহস্রার যার খুব ভালো স্ট্রং, যার সহস্রার থেকে প্রতিনিয়ত অমৃতহরণ হচ্ছে, তাদের এই জায়গাটা খুব ভালো। যাদের এনডব্লিউ ঠিক থাকে না, আজকাল এই বর্তমান যুগে না ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন যারা বায়ু কোণের নাম করে বাথরুম বানায়, টয়লেট বানায়, 100টার মধ্যে অন্তত পক্ষে 95 থেকে 98টা বাড়িতে আপনি দেখবেন যে বায়ু কোণের নাম করে যেখানে টয়লেট সেপটিক ট্যাঙ্ক বানিয়েছে, ওটা আসলেই এনএনডব্লিউ করে গেছে বেশিরভাগ জায়গা। তার মূল কারণই মানুষের কর্ম, কারণ সহস্রার চক্রকে ঠিক রাখতে পারছে না। কর্ম যদি ভুল হয়ে যায়, সহস্রার চক্র ঠিক থাকবে না, সেখান থেকে অমৃত বর্ষণও হবে না। তাই মানুষ ধীরে ধীরে অল্পায়ু হবে, রোগগ্রস্ত হবে, জরা জীর্ণতাকে গ্রাস করবে। আজকে মানুষের সে একই দশা। খুব সূক্ষ্ম একটা বিষয়, খুব সূক্ষ্ম। ঠিক এই কারণেই শাস্ত্র কিন্তু বায়ু কোণেও বাথরুম বানানোর অনুমতি দেয়নি। বাথরুম বানাতে বলেছে কোন কোন জায়গায়? ইএসি, এসএসডব্লিউ, ডব্লিউএনডব্লিউ। নর্থ ওয়েস্টেও কিন্তু অনুমতি নেই। আমরা বলে দিই হ্যাঁ ঠিক আছে, নর্থ ওয়েস্ট নিউট্রাল জায়গা, অসুবিধা নেই, বানিয়ে নাও। নর্থ ওয়েস্টেও শাস্ত্র বানাতে বারণ করেছে। তার মূল কারণ হলো, যদি নর্থ ওয়েস্টে বানাতে গিয়ে কোনোভাবে এনএনডব্লিউ টাচ করে যায় তখন কি হবে? তখন কিন্তু মানুষের আধ্যাত্মিক জীবনটাই নষ্ট হয়ে যাবে সম্পূর্ণভাবে। এই জন্য ওই জায়গাটা থেকে একদম বিরত করেছে। স্যার রাস্তায় এনএনডব্লিউ তে যদি রান্নাঘর থাকে? এনএনডব্লিউ তে রান্নাঘর থাকা মানেই তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ তৈরি করবে। ওটাই তো ধ্বংসের কারণ। ওখান থেকে তো ব্যভিচার শুরু হলো। তবে হ্যাঁ, একটা জিনিস, এনএনডব্লিউ তে রান্নাঘর পুরুষদেরকে তাবৎ প্রভাবিত করে না যতটা মহিলাদের করে। মানে বুঝলাম না। এনএনডব্লিউ রান্নাঘর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে মহিলাদেরকে জর্জরিত করে বেশিরভাগ ক্ষেত্রে, পুরুষদের তাবৎ করে না। পুরুষদের জর্জরিত করতে পারে একমাত্র সাউথ ওয়েস্ট। সবাই চুপচাপ। খুব গুরুগম্ভীর বিষয়টা আলোচনা হচ্ছে নাকি?
কেউ তো আনমিউট করুন, আমি বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারছেন না বা আমি না একাই ঠিকই আছে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। না, বুঝেছি। বেশ। তাহলে এই হলো সপ্ত চক্রের অবস্থান আমাদের শরীরে, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তুর মধ্যে একটা দিকের সম্পর্ক। এইবার এখানে ব্যাপার হচ্ছে যে দিকটা আমার যেমন থাকবে, আমার শরীরে সেই চক্রের অ্যাক্টিভিটিও ঠিক তেমন হবে। যাদের সাউথ ওয়েস্ট পরিষ্কার, ঠিকঠাক, শক্তিশালী, তাদের মূলাধার শক্তিশালী। যাদের উত্তর দিক ঠিকঠাক, পরিষ্কার, স্বচ্ছ, শক্তিশালী, তাদের স্বাধিষ্ঠান ঠিকঠাক। যাদের অগ্নিকোণ ঠিকঠাক, তাদের মণিপুরম ঠিকঠাক। যাদের পূর্ব দিক পারফেক্ট আছে, ওকে আছে, এদের অনাহত ওকে আছে। যাদের পশ্চিম দিক ঠিকঠাক, এদের বিশুদ্ধি একদম ঠিকঠাক। যাদের ঈশান পারফেক্ট, তাদের আজ্ঞাচক্র পারফেক্ট। যাদের এনএনডব্লিউ ঠিকঠাক, তাদের সহস্রার একদম ওকে। এই সাতটা দিক যদি যদি কেউ মনে করে যে আমি আধ্যাত্মিক ভাবে নিজের উন্নতি ঘটাবো, সম্পূর্ণ আধ্যাত্মিকতায় নিজের প্রবেশ ঘটাবো, নিজেকে সমর্পণ করে দেব, তাহলে এই সাতটা দিকের যদি ব্যালেন্স না থাকে, সে কিন্তু আধ্যাত্মিকতার যাত্রায় উন্নতি লাভ করতে পারে না। আর এই জন্যই যারা সাধক হয়ে থাকে, সে সংসারী হোক বা সন্ন্যাসী, তাদেরকে বারবার যাত্রা করতে হয়। কারণ এই সাতটা দিক কোনো একটা বাড়িতে ঠিকঠাক ব্যালেন্সে থাকবে, এটা খুব মুশকিল, এটা হয় না। খুব প্রেয়ার কেস, খুব। আমি যদি বাড়িকে একদম মেপে ঝুঁকে বাস্তু অস্পিসিয়াস সমস্ত কিছু করেও বানাই, তারপরেও কিন্তু 100% হওয়াটা খুব মুশকিল। এই জন্য কোনো একটি বাড়িতে কখনোই কোনোভাবে এই জিনিস, এই সাতটা দিককে ব্যালেন্স করা মুশকিল থাকে না। এই কারণে সাধকদেরকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়। কোন কোন জায়গায় ভ্রমণ করবে না, সেই সেই জায়গায় যখন সে যে চক্রের সাধনা করছে, সেই সম্বন্ধিত জায়গা, অর্থাৎ সেই দিকটা যেখানে খুব ভালো স্ট্রং আছে, সে সেই সেই জায়গার খোঁজ করে, সেই সেই জায়গায় যায়। যখন সাধকরা বা সন্ন্যাসীরা ভ্রমণ করে, তারা কিন্তু অহেতুক ভ্রমণ করেন না, যে অমুক জায়গায় তীর্থস্থানে চলো, চলে যাই ওখানে, না, সে ওটা একটু করেন না। উদাহরণ দিন না, তাহলে বুঝতে সুবিধা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবকে মোটামুটি আমরা সবাই চিনি, তার গল্প পড়েছি। জন্মটা কোথায় ছিল? কামারপুকুরে। সেখানে তার আধ্যাত্মিক উন্নতি তাবৎ হলো না। ব্যক্তি তো একই ছিল না, তাকে চলে আসতে হলো দক্ষিণেশ্বরে, কাজের সূত্রেই আসলো। সে কি জানতো আমি যাচ্ছি দাদাকে সাহায্য করতে? সে কি জানতো ওখানে গেলে তার একটা নতুন দিক খুলে যাবে, এত এত বড় একটা দিক খুলে যাবে যে ইতিহাসে তাকে অমর করে দেওয়া হবে? জানতো না, কিন্তু সে, তাকে নিয়তির টানে টেনে নিয়ে যাওয়া হলো সেখানে। এবং সেখানে যাওয়ার পরেই তার আধ্যাত্মিক উন্নতি করতে শুরু করলো, সে সাধনায় প্রবেশ করলো, ধীরে 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 নিজের আত্ম উন্নতি ঘটালো। ঠিক এরকম যত সাধক আছে না, যত সন্ন্যাসী আছে, যত, বা গৃহী সাধকও যদি বলা যায়, রামপ্রসাদ নিজের ভিটেমাটি ছাড়া হয়ে গিয়েছিল। এদিকে ওদিকে সেদিকে বনে জঙ্গলের, কোথাও নদীর পাড়ে, কখনো এখানে সেখানে ঘুরে বেরিয়ে নিজের কুটির বানিয়ে সংসার নিয়ে ঘুরে বেরিয়েছে, সেখানে সাধনা করে বেরিয়েছে, তারপর গিয়ে সে সিদ্ধি লাভ করেছে। এরকম প্রচুর উদাহরণ আছে। তাই নিজের বাড়িতে বসে যদি কেউ মনে করে যে আমি সম্পূর্ণ সিদ্ধি লাভ করে ফেলতে পারবো, হবে না। নিজের বাড়িতে আমার যে দিকটা ভালো আছে, একটা হতে পারে, একাধিক দিকও হতে পারে, সেই সেই চক্র আমার অ্যাক্টিভ হতে পারে, তার তার ফল আমি পেতে পারি। এর অধিক কিন্তু পাওয়া সম্ভব নয়। এখন দেখা গেল বাড়িতে পূর্ব দিকটা খুব ভালো আছে, খুব স্ট্রং আছে, তাহলে কোন দিকের, কোন চক্রের দিক স্ট্রং? অনাহত চক্রের দিক স্ট্রং। আচ্ছা, ডিরেক্ট কেউ অনাহত সাধনা করতে পারবে? পারবে না, কারণ স্টেপ বাই স্টেপ আসতে হবে, আগে ক্লাস ওয়ানে পড়তে হবে। তাই যতক্ষণ না মূলাধার ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। এবার দেখা যাচ্ছে মূলাধারের স্থান নৈরিত কোণ তার বাড়িতে একদমই ঠিক নেই, তাহলে তাই সে আধ্যাত্মিকতায় প্রবেশ করতে পারবে না। তাকে কিছুদিনের জন্য হলেও এমন এক জায়গায় গিয়ে অবস্থান করতে হবে যেখানে গিয়ে সে মূলাধার সাধনা করতে পারে এবং তাকে অ্যাক্টিভ করতে পারে। যদি এটা অ্যাক্টিভ হয়ে যায়,
ওই মূলাধার অ্যাক্টিভ জিনিস, মূলাধার চক্রটা যদি অ্যাক্টিভ হয়ে যায়, সে যদি অ্যাক্টিভ চক্র নিয়ে তার পুরনো বাড়িতে ফিরে আসে, সেই জায়গায় উপস্থিত থাকা সাউথ ওয়েস্টের সমস্ত প্রকার দোষ তার পা দেয়া মাত্রই বিনষ্ট হবে। চক্রের ক্ষমতা এই জায়গায় কাজে লাগে। বলে না যে সাধু সন্ন্যাসীদের পা পড়লে সমস্ত কিছু শুদ্ধ হয়, ভালো জিনিস ঘটে, সমস্ত অশুভতা কেটে যায়। কেন? এই কারণের জন্য। যখনই সে তার অ্যাক্টিভ চক্রকে নিয়ে প্রবেশ করছে, তখন যে যে দিকে তার গন্ডগোল আছে বাড়ির মধ্যে, সেই সেই দিকের সমস্যা নিমিষে শেষ হয়ে যাবে তার পা পড়া মাত্র। এই হলো চক্রের খেলা। বোঝাতে পারছি? টিভিতে যেরকম সাংবাদিকরা খবর পড়ে, আমার মনে হচ্ছে আমি সেরকম খবর পড়ে যাচ্ছি। কে শুনলো, কে না না, বুঝলো। বুঝতে পেরেছি, স্যার বুঝতে পেরেছি। স্যার মানে একটু এক আমি জায়গায় বসে আপনি পুরোটা কভার করতে পারবেন না, মুভ করলে তবেই কভার্ড হবে। হুম। স্যার আপনি যে বললেন না ভ্রমণের কথাটা, একটুখানি যদি স্থান উল্লেখ করে চক্র অনুযায়ী বলেন তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, কার কিসে বুঝলাম না। আপনি বললেন না ভ্রমণের জায়গা অনুযায়ী চক্র বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তো একটুখানি যদি বলেন স্থান অনুযায়ী কোথায় কোথায় কোন চক্র, তাহলে সুবিধা হয়। ভারতবর্ষে তো স্থানের অভাব নেই, প্রচুর স্থান আছে। 51 ফিট কি কম হলো? তারপরেও আরো কত স্থান আছে। এবার না পার্টিকুলার আমি কোন আমি স্থানটা কোন আ- চক্রের জন্য, তাহলে আমাকে লিখে নিয়ে বসতে হবে। আমার কাছে এখন নোট তৈরি করা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার না আমি স্যার একটা কথা বলছি, গৃহী একটা মানুষ ধরুন, হুম ধরুন তার দুটো জায়গায় থাকার সুবিধে আছে, কোনো হুম জায়গায় ধরুন নর্থটা ভালো না বা সাউথ ওয়েস্টটা ভালো না, হ্যাঁ, হুম সেক্ষেত্রে যদি সেই জায়গা ছেড়ে সে যেখানে সাউথ ওয়েস্টটা ভালো বা নর্থটা ভালো সেখানে বেশ কিছুদিন বসবাস করে, তাহলে কি হুম তার এই জায়গার এই চক্রগুলোর উন্নতি হবে? অবশ্যই হবে। তাকে চাইতে হবে না, তাকে রীতিমতো প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তবে না হবে। বুঝতে পেরে। স্যার একান্নফের নাম বললেন, 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যেও কি আছে কিছু? অবশ্যই আছে, কিছু আছে মানে আপনি যেটাকে বেছে নেবেন সেখানেই আছে। আচ্ছা প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেস যেগুলো ভারতবর্ষে আছে, স্পিরিচুয়ালিটি যেখানে ভরপুর রয়েছে, সেখানে তো মানে এইসব শক্তিই রয়েছে। এবার লাস্ট অপশন যেটা থাকে সেটা হচ্ছে হিমালয়। হিমালয়ের সাধুরা কিন্তু একদম প্রথম দিকে যায় না। যখন প্রথম সে সাধনা শুরু করছে তখন কিন্তু কোনো সাধুই হিমালয় যায় না। অবশ্য এই জিনিসটা কিন্তু সংসারীদের জন্য ভিন্ন আর সন্ন্যাসীদের জন্য ভিন্ন নিয়ম। আজকে যে নিয়মটা আমরা পড়লাম এটা সন্ন্যাসীদের জন্য নয়, কিন্তু এটা সংসারী নিয়ম। সন্ন্যাসীদের নিয়ম পুরোই আলাদা, কারণ তাদের কাছে এই প্রকৃতিটাই সমস্ত কিছু। তাদের তো আলাদা করে কোনো ঘর থাকে না। তাদের কাছে আমাদের পৃথিবীটাই সব, দেশটাই সবকিছু। তারা প্রকৃতির মধ্যেই নিজেকে উৎসর্গ করে দিয়েছে। তাদের বিষয়টা পুরো আলাদা, এবং একদম আলাদা বলা ভুল, ওদের কিছু রুলস আছে। ওরা বিভিন্ন জায়গায় 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 যখন যখন সময় আসে তখন তখন ভ্রমণ করে। আর হিমালয়টা হচ্ছে একদম অন্তিম, শেষ। হিমালয়ের সাধনা ব্যক্তির তখনই সম্পূর্ণ হবে, সফল হবে, যখন তার বিশুদ্ধি চক্র জাগ্রত হয়ে গেছে। আজ্ঞাচক্র সময় থেকে, অর্থাৎ আজ্ঞাচক্র যখন সাধনা শুরু হচ্ছে, সে আজ্ঞাচক্রের সময় থেকে তার সময় হলো হিমালয়ে বসার, বা যোগ্যতা অর্জন করলো আর কি। হিমালয় তাকে অনুমতি দিল, এবার তুমি এখানে বসতে পারো, কারণ তোমার আজ্ঞাচক্র বিশুদ্ধি জেগে গেছে। অর্থাৎ তুমি পঞ্চতত্ত্ব, যে মূল প্রধান 5টি তত্ত্ব সৃষ্টির, তাকে তুমি ব্যালেন্স করে নিয়েছো, কন্ট্রোল করতে শিখে গেছো। তুমি এখন প্রকৃতির ওপরে চলে গেছো, এইবার তুমি আসতে পারো এখানে। হিমালয়টা একদম লাস্ট স্টেজ। আচ্ছা স্যার, স্যার আমার একটা এই প্রশ্ন চক্র, ছিল যে আচ্ছা প্রশ্ন উম, করেন। যখন বলছেন যে কোনো সন্ন্যাসী এলো, তার ধরুন সেই চক্রটা জাগ্রত আছে, তাহলে সে যখন আমার ঘরে পা রাখবে হুম তখন সেই জায়গাটা ব্যালেন্স হবে।
তার উল্টোটা হুম যদি চিন্তা করি যে আমার ধরুন একটা ঘরে একটা জায়গা ফিক্স আছে, সেখানে যদি এমন একটি লোক এলো যার সেই চক্রটা ব্যালেন্স নেই, তাহলে সে যদি আমার বাড়িতে আসে, তাহলে কি তার সেই চক্রটা ঠিক হবে? বুঝলাম না। নাকি ধরুন আমার মণিপুর ধরুন একটি আহ লোকের মণিপুর চক্রের গন্ডগোল, কিন্তু আমার হুম বাড়িতে মানে মণিপুরের স্থানটা ঠিক আছে। এবার যখন হুম সেই লোকটি আমার বাড়িতে এসে ঢুকছে, তো হুম। তখন কি মানে এই দুটো জায়গার মধ্যে মানে এনার্জির আদান প্রদান হবে, যেখানে না না সেই না লোকটি না। এসে এখানে তার মণিপুর চক্রটা একটু ঠিকঠাক হবে, সে আমার মানে বাড়ি থেকে এনার্জি নেবে? হ্যাঁ, এটা হয়। কখন হয় ব্যাপারটা হচ্ছে, দেখুন, যদি একদম খুব পাতি উদাহরণ দিতে হয়, বিষয়টা এরকম: হসপিটাল আর রুগীর খেলা এখানে। আমি বহুদিন কোনো একটা রোগে ভুগছি, বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আমি প্রপার চিকিৎসা পাচ্ছি না। আর ঘুরতে 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 এমন এক জায়গায় চলে গেলাম, যেটা হাসপাতাল তো নয়, কিন্তু সেখানে ডাক্তার থাকে, ডাক্তারেরই বাড়ি সেটা। তো সেখানে আমার সৌভাগ্য হয়েছে কিছুদিন কাটানোর। ভাগ্যচক্রে ডাক্তারের সঙ্গে আলাপও হলো, এবং সে আমার চিকিৎসাও করলো। আমি সুস্থ অবশ্যই হব, সুস্থ হলাম। কিন্তু এর জন্য আমার দরকারটা কি ছিল? এর জন্য আমার দরকার ছিল আমার ইচ্ছা, এবং এই রোগটাকে সারাবো আমি, একটা দৃঢ় প্রতিজ্ঞা। তো যদি কোনো সাধক এরকম থাকে যেতে সে তার মণিপুরণ চক্রকে জাগানোর প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, সেরকম স্থান সে খুঁজছে, কোথায় গিয়ে বসবো, কোথায় গিয়ে বসবো, যদি এই চাহিদা তার মনে সবসময় চলতে থাকে, তাহলে অবশ্যই, যদি কারোর বাড়িতে মণিপুরমের স্থানটা ঠিক থাকে, তো সেখানে গিয়ে তাকে তো একদিনে তো হয় না, কিছুদিন তো কাটাতেই হবে। আর কতদিন লাগবে, এটা তার ক্যাপাসিটি, সে কতদিনে করতে পারবে। অনেক উচ্চ মার্গের সাধক থাকে, সে পা দেওয়া মাত্রই বুঝে যে এখানে ঠিক আছে, এখানে কিছুক্ষণ থাকি, 1 ঘন্টা কাটাই, আমার ঠিক হয়ে যাবে, সে 1 ঘন্টায় কাজ মিটিয়ে নেবে। আবার কেউ কেউ আসবে না, এই জায়গাটা ঠিক আছে, সে বুঝে তো গেল, কিন্তু তাকে জায়গাতে অ্যাক্টিভ করতে 1 মাস সময় লাগবে। সে বলবে আমি এখন 1 মাস থাকবো। এটাও হয়, অবশ্যই হয়। স্যার, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আমরা জানলাম যে আমাদের শরীর তত্ত্ব, তার সঙ্গে আহ, 7টা চক্র, বাস্তুর মধ্যে তাদের অবস্থান। আমার জিজ্ঞাসা, এই যে 7টা চক্র, এই যে এটা তো ও, সবই বাস্তু এবং শরীরের মধ্যে, এদের মাধ্যম কি হবে? মাধ্যম তো কিছু চাই, এই এনার্জি ট্রান্সফারের মাধ্যমটা কি? মানে কিছু তো একটা মাধ্যম হবে, সেটা কি একটু বলুন। যখন আপনি অগ্নিকোণ খারাপ করছেন, আপনার ফিনান্সের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এর মাধ্যমটা কি? অগ্নিকোণটা খারাপ করছে, সেখানে হয়তো হয়তো ভেঙে যাচ্ছে, বা সেখানে রান্নাঘরের জায়গায় বাথরুম হচ্ছে, বা সেটা, আমি সেটা বলছি না। আমি হুম। বলছি মাধ্যম বলতে কোনো আহ এই যে এই যে শক্তির আদান প্রদান, মানে আপনি বললেন না যে কোনো কারোর বাড়ির পা পড়লো, ইট বা এই জায়গাটা ঠিক হলো, আমি বলছি পা শুধু পড়লেই তো হলো না, মাধ্যম তো একটা কিছু আছে, মানে কিছু একটা মাধ্যমেই তো এনার্জি ট্রান্সফার হয়। কোনো এই মাধ্যম ছাড়া তো এনার্জি ট্রান্সফার হয় না। আমি সেটা জিজ্ঞেস করছি, কিছু তো একটা আছে, কি সেটা আমি জানতে ব্যাপারটা চাচ্ছি। বুঝুন আগে, ব্যাপারটা বুঝুন। এখানে মাধ্যমের প্রয়োজন হয় না, এখানে প্রকৃতি স্বয়ং নিজেই মাধ্যম। যখন ও একটা আচ্ছা। দিককে আমি প্রবলেমেটিক করে রাখলাম, সেটা দোষ হয়ে গেল। সেই দোষটা যখন আমার উপর এফেক্ট আনছে, মাধ্যম কি আছে? সেখানে তো প্রকৃতি স্বয়ং মাধ্যমের কাজ করছে, সেখানে তো কোনো মাধ্যম নেই, কোনো মেটেরিয়াল তো নেই যে ওই মেটেরিয়ালটার জন্য আমাকে ওইখান থেকে এই ফলটা আসছে, সেরকম তো ব্যাপার নেই। না, অ্যাকচুয়ালি আমরা আমরা যেখানে দোষ থাকে, অনেকে সেই দোষটার জন্য এই সেখানে পিরামিড, হাতি, ঘোড়া, ছবি এসব লাগাচ্ছে না, এইগুলো তো একটা মাধ্যম যে ওই জায়গাটার উন্নতি ঘটানো, পজিটিভনেস আনা। আমি সেটাই জানতে চাইছি ওটা যে এরকম মাধ্যম কিছু কি নয়। মাধ্যম আছে যে চক্র এবং যখন আমি বাস্তুকে কোনো, ব্যালেন্স করবে? শুনে নিন আগে, যখন আমি কোনো জায়গাকে ঠিক করার জন্য বিভিন্ন ছবি লাগাচ্ছি, সেটাকে মাধ্যম বলে না, ওটাকে ওষুধ বলে। যে এর রোগ হয়েছে, বাবাকে ওষুধ দে। ওটাকে ঠিক করার প্রচেষ্টা মানে কি, ওই দিকটাকে ঠিক করার প্রচেষ্টা করছি ওষুধ দিয়ে, কারণ অসুস্থ হয়েছে, আর ওর অসুস্থতার প্রভাব আমার উপর এসে পড়ছে। ব্যাপারটা এটা। কিন্তু যখন এই সাধনার ব্যাপার চলে আসে, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এখানে প্রকৃতি স্বয়ং মাধ্যম হয়ে দাঁড়ায়। কারণ যে ব্যক্তি আমার গৃহে প্রবেশ করছে, তার যদি কোনো একটা চক্র অ্যাক্টিভ থাকে, আর সেই চক্র রিলেটেড যদি কোনো জায়গা আমার খারাপ থাকে,
সাধারণত ওই ব্যক্তি আমার ঘরে প্রবেশই করবে না যদি আমি স্বাভাবিক নিয়মে যাই। ধরুন আমার বাড়ি সাউথ ওয়েস্টটা ভীষণ প্রবলেমেটিক আছে, খুব খারাপ অবস্থায় আছে, এমন কোনো সাধু আমার পাড়ায় এসছে ভিক্ষা করতে, যার মূলাধার চক্র অ্যাক্টিভ আছে, ভালো, খুব ভালো অবস্থায় আছে, সেই ব্যক্তিটা না আমার আশপাশের সমস্ত বাড়িতে ভিক্ষা করে চলে যাবে, আমার বাড়িতে পাই দেবে না, প্রবেশই করবে না, কারণ আমার সাউথ ওয়েস্ট ডিস্টার্ব আছে। এইবার আমার কর্ম খুব ভালো, আমি বহুদিন ধরে চাইছি আমার এটা ঠিক করবো, আমার কাছে টাকা নেই, অর্থ নেই, আমি বহু পূজা আর্চা করছি, সাধনা করছি, অনেক কিছু করছি, কিছুতেই কিছু করতে পারছি না। তখন কিন্তু ওই সাধু আসবে, ওই সাধক আসবে, এসে পা দেবে, দেওয়া মাত্রই সেই জায়গার দোষ নষ্ট হবে। এখানে মাধ্যমটা কি ছিল? মাধ্যমটা ছিল সেই বাড়িতে উপস্থিত থাকা সেই ব্যক্তির প্রবল ইচ্ছা এবং তপস্যা, এটাই মাধ্যম। যদি সে যেরকম নর্মাল দিন কাটায় সেরকম কাটাতো, তার কিছু এসে যায় না, যা হচ্ছে হতে দাও, ঠিক আছে, প্রবলেম নেই, তাহলে তো কোনো প্রবলেম নেই, সেই সাধু ভুলেও পা রাখবে না ওই বাড়িতে। যেমন বিষয়টা এরকম, কারণ ওনারা নিজের ইচ্ছায় কোথাও যায় না, আর যেখানে যায় সেখানে অবশ্যই বড়সড় কোনো কারণ থাকে তবেই যায়, না হলে তো যায় না। তাই এসেছে মানে নিশ্চয়ই এমনি এমনি তো আসেনি, কোনো কারণ অবশ্যই আছে। সেটা কি? এটাই ব্যাপার। এইবার সে যদি মনে করে না আমি পা দিচ্ছি অন্য কারণে, আমি এদের দোষ খণ্ডন করবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার হাতে আছে, কারণ তার চক্র তার কন্ট্রোলে, তার শক্তি তার বশে, সেটা তার উপরে নির্ভর করে। অনেকেই আছেন এরকম, অনেকেই। কারণ ব্যাপারটা হয়ে যায় কি, যখনই কোনো সাধু আসলো সে তার দোষটা কাটিয়ে দিল, এর ফলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকে, এই জন্য কেউ কিছু করতে চায় না, কারণ তার সাউথ ওয়েস্ট প্রবলেমেটিক হয়ে রয়েছে, তার কর্মফল, সে এখন সেই কর্মফল ভোগ করছে, যতদিন না সেটা শেষ হবে ততদিন পর্যন্ত কারোর হস্তক্ষেপ সেখানে শোভা দেয় না, তাই অনেকে ঠিক করেও না। স্যার আবার যাদের এটাতে কি কর্মফল শেষ হয়ে এসছে, স্যার এনার্জি ট্রান্সফারেশন হয়, মানে এনার্জি যে অবশ্যই হয়, হয় হয় না? অবশ্যই হয়। যদি কোনো সাধু এখন কার বাড়িতে গেছে, পা দেওয়া মাত্রই দোষ খণ্ডন হয়ে গেল, তার মানে কি তার শক্তি কমলো না? না, আমি সেটাই জানতে চাইছি। এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের মতন, আপনার ফোনে একদম চার্জ শেষ, ফোনটা বন্ধ হবে হবে অবস্থা, আপনি পাওয়ার ব্যাংকটা ইউজ করলেন, পাওয়ার ব্যাংকে ভরপুর চার্জ ছিল, তাহলে পাওয়ার ব্যাংক থেকে আপনার ফোনে চার্জ আসলো, তাহলে কি পাওয়ার ব্যাংকের চার্জ কমবে না? হ্যাঁ, অবশ্যই কমবে, অবশ্যই এই কমবে। সাধক, এই সাধুরা হচ্ছে পাওয়ার ব্যাংক, আপনার পাওয়ার শেষ হয়ে গেছে, আপনাকে পাওয়ার দিতে এসছে, পাওয়ার দিয়ে চলে গেল, ওরও তো কিন্তু ওরও চার্জটা কমলো, এখন ওকে কি আবার বসতে হবে চার্জ, নিজেকে চার্জ দিতে হবে? তাই বিশাল বড় কোনো কারণ ছাড়া, অত্যন্ত সাধনা, কর্মফল ভালো না থাকলে চট করে কোনো সাধু এসে প্রবেশ করলো, তার দোষ কাটিয়ে দিয়ে চলে গেল, এটা হয় না। তবে শাস্ত্রোক্ত শাস্ত্রের বচন অনুযায়ী এটা সম্ভব, সাধুরা এটা করতে পারে, কোনো কিছু ছেড়ছাড় না করে, কোনো অপারেশন না করে, কোনো দিক থেকে কোনো কিছু না সরিয়ে পা দেওয়া মাত্রই সেখানকার দোষ সমস্ত কিছু খণ্ডন করে দেয়। খুব রেয়ার যদি এগুলো। স্যার আর দুটো দিক নিয়ে একটু আলোচনা যদি একটু ছোট্ট করে করেন, যদিও জিনিসটা ছোট নয়। সেটা হচ্ছে আগের দিনে একটা যোগের কথা বলেছিলেন, লয় যোগ, আর একটা হচ্ছে স্বরবিজ্ঞান। এই দুটো নিয়ে একটু ছোট্ট করে বল। এই দুটো বিষয় যদি ছোট্ট করে শুনতে চান, ছোট্ট করে এটাই বলতে পারি, স্বরবিজ্ঞান কি? স্বরবিজ্ঞান সম্পূর্ণ আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাপার, কতবার দিনে আমরা শ্বাস গ্রহণ করছি, শ্বাসটা কিভাবে নিচ্ছি একটা বিষয়, আর কিভাবে নেব এটা একটা বিষয়। যেভাবে নিচ্ছি এটা আমাদের সমাজ শিখিয়েছে, আমাদের প্রকৃতি শিখিয়েছে, আমাদের দূষণ শিখিয়েছে, যেভাবে শ্বাস এখন নিচ্ছি। আর স্বরবিজ্ঞান শেখায় প্রকৃত সায়েন্টিফিক পদ্ধতি, যেভাবে শ্বাস নিতে হয়, কেবলমাত্র শ্বাস নেওয়ার মাধ্যম দিয়েই আমরা সাধনা করতে পারি, আমাদেরকে এক্সট্রা কোনো পথ অবলম্বন করার প্রয়োজনই হয় না, যদি আমরা স্বরবিজ্ঞানের প্রকৃত জ্ঞান রাখি।
এবং ষড়বিজ্ঞানের জ্ঞানকে যদি ফলো করতে পারি, এমন কোনো কাজ থাকবেই না যেটাতে সাকসেসফুল আমি হব না। এবং লয়েজ অফ স্যার স্যার আমি একটু আপনাকে থামাচ্ছি, সেটা আমি একটা জিনিস জানতে চাই, সেটা আমি যেটা শুনেছি যে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটা নাকি 21,600 বার আমরা নিয়ে থাকি, এটার উপরে কি আছে? অবশ্যই আচ্ছা আছে, একদমই ঠিক কথা, আচ্ছা আচ্ছা। একদমই ঠিক কথা এটা। 21,600 বার আমরা 24 ঘন্টায় শ্বাস গ্রহণ করি। হ্যাঁ হ্যাঁ। এবং মানুষের আয়ু কিন্তু বয়স অনুপাতে হয় না। আমরা বলি এত বছর বাঁচবে, এত বছর বাঁচবে, এটা এটা এরকম হিসাবটা নয়। হিসাবটা হচ্ছে শ্বাসের হিসাব। একটা স্বাভাবিক হ্যাঁ সুস্থ হ্যাঁ, মানুষ ঠিক ঠিক। সারাদিনে 21,600 বার শ্বাস গ্রহণ করবে। কিন্তু একটা অসুস্থ মানুষ, যে হার্টের রুগী, সে কতবার নেবে? একটুতেই যে হাঁপিয়ে যায়, সে কতবার নেবে? 21-এর বেশি নেবে। সে দেখা গেল 22,000 নিচ্ছে, কি 24,000 নিচ্ছে, দেখা গেল। এবার কাউকে শ্বাস দেওয়া হয়েছে 1 কোটি সংখ্যায়, যে তুমি 1 কোটি বার পৃথিবীতে শ্বাস নিতে পারবে, এরপরে নিতে পারবে না। গুনে গুনে 1 কোটি শ্বাস তাকে দেওয়া হয়েছে। এবার দেখা গেল সে যে হারে শ্বাস নিচ্ছে 21,000 করে, আমি একটা যদি রামসাম হিসাবে যাই, আহ, দেখা গেল সে 1 কোটি শ্বাস গ্রহণ করবে 1 বছরে। 365 দিন 1 বছর হয়, 1 কোটি শ্বাস গ্রহণ করবে। কিন্তু মাঝখানেতে এমনই অসুস্থ হয়ে গেল বা এমনই তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল, সে 21,000-এর জায়গায় শ্বাস নিতে আরম্ভ করলো 24,000 করে। তাহলে কি 1 বছর যাবে? তার আগেই সে শেষ হয়ে যাবে। এই আমরা এই যদি কারণে এই স্যার 21,000 এই চাই, কারণে স্যার এই কারণে স্যার পৃথিবীতে ওই কুকুরদের স্বাস্থ্য খুব দ্রুত পড়ে, যাদের হ্যাঁ, তারা তারা তাড়াতাড়ি তাদের মানে এই আয়ুটা কম থাকে, যারা খুব ধীরে নিঃশ্বাস পড়ে, যেমন কচ্ছপ বা হাতি, এদের অনেক বছর দীর্ঘ। এই এই ব্যাপারটার মধ্যে আছে কি, এর মধ্যে মানে কোনো সংযোগ? একদমই তাই, এটা একদমই সেম ব্যাপার। আমি এদিকে আসতামই, এই 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 উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারতেন না, যাক আপনি বুঝে গেছেন। ওকে। শ্বাসের বিশাল কারকতা রয়েছে, বিশাল গুণ রয়েছে। আমি কুষ্ঠিতে কারোর দেখলাম, এর আয়ু প্রচুর, আয়ু রেখা একদম বিরাট, 90 বছর বাঁচবে। মাঝখানে হাঁপানি রোগ হয়ে গেল, কদিন বাঁচবে? আয়ু রেখা তো বিরাট রয়েছে, হাঁপানি রোগ, একটুতেই হাঁপাচ্ছে। দেখা গেল 21,000-এর জায়গায় সে শ্বাস নিচ্ছে সারাদিনে 30,000। তাকে দেয়া হয়েছে 220 কোটি শ্বাস, কদিন বাঁচবে সে? এই জন্য মুনি ঋষিরা যে আয়ু বৃদ্ধি করত নিজেদের, বহু বছর ধরে বেঁচে আছে। কি করে বেঁচে আছে? ওরা কি শ্বাস বেড়ে যাচ্ছে? না, ওদের শ্বাস বেড়ে যাচ্ছে না, ওদের শ্বাস যেটা সেটাই আছে। এই 21,000-এর যে রেশিওটা, এটা ওরা ধীরে ধীরে কমাতে 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 এখন লাস্ট কত অব্দি আসে জানেন এটা? এই না একুশ স্যার, হাজার এটা 21,600টা 21 24 ঘন্টায় হয় এটা জানি, কিন্তু লাস্ট হ্যাঁ, কততে করা যায় জানি না। এটা 24 তো প্রাণায়ামের ঘন্টায় মাধ্যমে করা যায়, এটুকুনি বুঝান। হ্যাঁ, প্রাণায়ামের মাধ্যমেই হয়। 21,600 যে শ্বাসের সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা একজন সাধক 24 ঘন্টায় মাত্র 40 থেকে 50টায় নিয়ে আসতে পারে। মানে মাত্র এটা কি 40 থেকে এটা কি তাহলে 50। সূক্ষ্ম শরীরের আগের স্তর পর্যন্ত? এই যে রেশিওটা আমি বললাম, এই রেশিওটা স্থূল শরীরেই সম্ভব। ও আচ্ছা। যেমন সূক্ষ্ম শরীর যদি কেউ যেতে চায়, তার জন্য তো 21,000, 20,000-ই যথেষ্ট। 21,000 এইতেই লাগবেই না, 15-তে আসতেই হবে না। সে 21 থেকে কমিয়ে 20-তে নিয়ে আসুক না, ও তাতেই সে সূক্ষ্ম শরীর পেয়ে যাবে। যখন কোনো উচ্চমার্গের সাধক 21,000-এর স্থানে যদি কমিয়ে কমিয়ে আমি আমি যদি 15,000-এও নিয়ে আসতে পারি বা 20,000-এও নিয়ে আসতে পারি, তাতেই তার কত বছর আয়ু বৃদ্ধি হয়ে গেল। এভাবেই কিন্তু সাধকরা নিজের আয়ু বৃদ্ধি করে। আয়ু বৃদ্ধির মতো আয়ু বৃদ্ধি বলতে এটা কখনই নয় যে সে যোগের দ্বারা নিজের আয়ুর সময়কাল বাড়িয়ে যাচ্ছে, এমনটা নয়। সে সাধনার মাধ্যম দিয়ে জেনে গেছে তার আয়ুটা কত বছর পর্যন্ত আছে, বা তার শ্বাসটা কতটা, সে কত লক্ষ কোটি বার শ্বাসটা নিতে পারবে, তাকে কতটুকু শ্বাস দেওয়া হয়েছে,
সে এবার এটাকে দেখে খরচা করছে। ঠিক যেমন আপনি জেনে গেছেন আপনার ক্যাপাসিটি কত, আপনার কাছে কত ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকা আছে আপনার সেভিংসে, আপনি সেটা দেখে খরচা করছেন। এটা কি একটা সাবধানতা। আর আমরা সাধারণ মানুষরা কি, আমরা জানি না আমাদের সেভিংসে কি আছে না আছে, আমরা র্যান্ডাম খরচা করে যাচ্ছি। বিষয়টা এরকম। এটাই প্রকৃতপক্ষে সরদয় শাস্ত্র, যে শ্বাস গ্রহণ করা, শ্বাস ত্যাগ করা শেখায়। কেমন? আর যেটা বললেন লয়যোগ, লয়যোগটা কি? লয়যোগটা হলো নদীর স্রোত যেমন বয়ে যাচ্ছে তেমনি বয়ে যাওয়া। অর্থাৎ আমি এখন একটি জায়গায় বসে আছি, ঝিঁঝি পোকা ডাকছে বাইরে, ওই ঝিঁঝি পোকাটা ছাড়া আর অন্য কোনো শব্দ সেভাবে আমার কানে আসছে না, আসছে কিন্তু সেভাবে আসছে না যতটা পরিমাণে ওই ঝিঁঝি পোকার শব্দটা আসছে। এই লয়যোগের কথা বা উদ্দেশ্য কি, না যে আওয়াজটা আমার কাছে সব থেকে বেশি আসছে আমি সেই আওয়াজটার মধ্যেই ভেসে যাব, সেই আওয়াজটার প্রত্যেকটা বিটকে শুনবো, সেই আওয়াজটার প্রত্যেকটা যে ঘাট সেই ঘাটকে নেওয়ার চেষ্টা করব, এবং সর্বশেষ সেই আওয়াজটা কোন দিক থেকে আসছে, আমার কাছ থেকে কতটা দূরে আছে, উৎপত্তি স্থলটা ঠিক কতটা দূরে, সেটাকে মাপার চেষ্টা করব ওই এক জায়গায় বসে বসেই, নিজের চোখটা বন্ধ করে। ব্যাস, এটাই লয়যোগ। এভাবেই লয়যোগ করতে 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 এই রকম বাইরের শব্দ শুনতে শুনতে একটা সময় আমরা শুনতে পাবো আমাদের ভিতরকার শব্দ। যে অনাহত চক্র নিয়ে আমরা এতক্ষণ পড়ছিলাম, সেই অনাহত চক্রের মধ্যে প্রতিনিয়ত সব সময়তেই একটা নাদ হচ্ছে, ওঙ্কার নাদ। সেই ওঙ্কার নাদটাকে শোনার চেষ্টা, আর একবার শুনতে পেয়ে গেলেই ব্যাস অনাহত একটি। বুঝলাম, কিন্তু এইটার সঙ্গে ওই যে মাধ্যমটা আমরা যেটা লামারা ব্যবহার করে সেটার কোনো যোগ আছে কি লয় যোগের সঙ্গে? ওই যেটা হ্যাঁ, ওরা তো কাঁসারের শব্দ ইউজ বাটি। করছে, আচ্ছা। ওরা তো শব্দকেই ব্যবহার করছে। এখন ওরা একটুখানি আপগ্রেড হয়েছে যে আমরা নিজেরা শব্দ তৈরি করব, সেটার উপরে কান দেবো, আদার্স এখানে অন্য কোনো শব্দ হবে না, একদম সবাই সাইলেন্ট থাকবে। আর প্রাচীন যুগীরা কি করতো, তারা নিজস্ব কোনো শব্দ ব্যবহার করতো না, তারা প্রাকৃতিক শব্দকে ব্যবহার করতো। একটা পাখি ডাকছে, চোখ বন্ধ করলে সেই পাখির আওয়াজে কান দিল, আওয়াজটা কেমন, কতটা সরু, কতটা মোটা, কি সুরে সে গাইছে, কতবার সে থামছে, কিভাবে গাইছে, কত দূর থেকে আওয়াজটা আসছে, পাখিটা কত দূরে আছে, এই পাখির আওয়াজটা এরকম, পাখিটাকে দেখতে কেমন হতে পারে, তার আওয়াজ দিয়ে তাকে কল্পনা করা। সঠিক নাও হতে পারে তার আকৃতি, দরকার নেই তো আমার, আমার তো দরকার শুধু আমার মনোযোগটা এই লয় এর মধ্যে থাকবে, আমার মনোযোগটা এই আওয়াজের সঙ্গে লয় হয়ে যাবে। প্রাচীন ঋষিরা এই টেকনিক ব্যবহার করতো, আজকে ওরা ওই টেকনিক ব্যবহার করে, একই টেকনিক, এমন কিছু তফাৎ না। বরঞ্চ তারা অনেক আধুনিক ছিল, কারণ তারা প্রকৃতির জিনিসকে, প্রকৃতির শব্দকে কাজে লাগাতো। প্রকৃতির শব্দকে কাজে লাগালে যে সুবিধাটা হয়, পরবর্তীকালে কোনো ঠকার চান্স থাকে না, যেখানে সেখানে যেমন কোনো অবস্থাতেই সে ধ্যানে মগ্ন হতে পারতো। আর যারা এখন এই আহ নিজের শব্দ ব্যবহার করে সাধনায় মনোযোগ করার চেষ্টা করছে, এরা কিন্তু প্রকৃতির যে কোনো স্থানে যেমন তেমন ভাবে নিজের মনোসংযোগ করতে পারবে না, কারণ অভ্যস্ত নয়। স্যার ঠিক আছে। লাস্ট একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ওই চক্র ব্যাপারেই, যেটা দুটো নারী আছে ইরা আর পিঙ্গলা, একে আমরা চেঞ্জ করব, এর সঙ্গে মানুষের বগলের কোনো সম্পর্ক আছে? কারণ আমরা দেখেছি যোগীরা বা সাধুরা একটা দণ্ড নিয়ে ঘুরে বেড়ায় কুমণ্ডলের সঙ্গে, যেটাকে দণ্ড বলে, সেই মানে দণ্ডটারও কোনো কাজ আছে সেটা আমি জানি। সেটা দেখি অনেক সময় তারা ওই হাতটাকে রেখে জপ করার জন্য না, অনেকে বগলের ভেতর ঢুকিয়ে দেয়। এর সঙ্গে নারীর সম্পর্ক আছে কি? ইরা পিঙ্গলার কোনো চেঞ্জের ব্যাপার আছে? একটু যদি বল। ব্যাপার হচ্ছে, যখন ব্যক্তি মেডিটেশনে বসছে বা ধ্যানে বসছে, জপে বসছে, তখন তার অ্যাক্টিভ চাই ইরাকে।
চন্দ্রনারীকে, ইরা। ইরা যতক্ষণ অ্যাক্টিভ আছে ততক্ষণ তার মেডিটেশনে মন লাগবে। যখনই পিঙ্গলা অ্যাক্টিভ হয়ে গেল তখন সে কিন্তু আর মনোযোগ দিতে পারবে না। দণ্ডের ব্যবহারের মূল কারণ হচ্ছে শ্বাসকে পরিবর্তন করা। কিরকম ভাবে? যদি আমার শ্বাস এখন ডান দিকে চলে, আমার কাছে দণ্ড নেই, আমি ডান দিকে কাত হয়ে শুয়ে পড়লাম, 1-2 মিনিটের মধ্যেই শ্বাসটা ঘুরে বাঁদিকে চলে আসবে। আবার শ্বাসটা বাঁদিকে পড়ছে, আমি বাঁদিকে ফিরেই শুয়ে পড়লাম, মানে বাঁদিকে বগলের সাইডে চাপ দিয়ে শুলাম, শ্বাসটা কিছুক্ষণের মধ্যেই ঘুরে ডান দিকে চলে আসবে। এই টেকনিকটা ওরা ব্যবহার করতো দণ্ডের মাধ্যম দিয়ে। দণ্ডতে যখনই ওরা ডান দিকটায়, বেশিরভাগ দেখতে পাবো ডান দিকে রাখতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ডান দিকে যদি চাপ দিয়ে রাখা যায় তাহলে শ্বাসটা কোন দিকে থাকবে? বিপরীত দিকে, বাঁদিকে থাকবে। এই ইরার মধ্যে শ্বাসকে প্রবাহিত করার জন্য তারা কিন্তু এই যোগদণ্ডের ব্যবহার করত। হ্যাঁ হ্যাঁ, যোগদান। এবার কিছু কিছু সাধনা রয়েছে যেখানে মাত্র ইরার প্রেজেন্সই পর্যাপ্ত নয়। কিছু কিছু শক্তি সাধনা এমন আছে যেখানে পিঙ্গলাকে লাগবে, যেটা পিঙ্গলার মাধ্যম দিয়েই সেখানে প্রবেশ করতে হবে। এই জন্য বহু সাধনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কখনো কখনো ডান হাতে মালা জপছে আর বাঁ হাতের বগলে যোগদণ্ড দেওয়া আছে। ও এর মূল আচ্ছা। কারণ হলো, এর মূল কারণ হচ্ছে পিঙ্গলাকে অ্যাক্টিভ করা হলো। আবার বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা। দেখতে পাবো যে যোগদণ্ডটা দাঁড় করানো আছে, সেখানে ডান হাতটা দেওয়া আছে এবং ডান হাতে মালা জপছে। এর কারণ কি? হুম। না, এর কারণ ইরাকে অ্যাক্টিভ করা হচ্ছে চাপের মাধ্যমে, যাতে শ্বাসটা ওখানে থাকবে। অনেকে ভাবেন বোধহয় এই যোগদণ্ড ঋষিরা ব্যবহার করে এই হাতকে রাখার জন্য, হাতটাকে সাপোর্ট দেওয়ার জন্য। একদমই তা নয়। হাতকে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য রাখা নয়, ওটার মূল কাজ হচ্ছে, যোগদণ্ডের মূল কাজ আমাদের শ্বাসের পরিবর্তন। এছাড়াও আরো অনেক কাজ আছে, এটা তো মূল কাজ গেল। যোগদণ্ডের আরো কাজ আছে, শুধুমাত্র শ্বাস নয়, শুধুমাত্র নাড়ির কাজ নয়, আরো অনেক কাজ আছে। যোগদণ্ড আমাদের সিদ্ধির ব্যাপারে বলতে পারে, কতটা শক্তিমান আমি হয়েছি, কতটা সিদ্ধি আমি পেতে পারি, কতটা সিদ্ধি পেতে চলেছি, কতদিন লাগবে, এই সমস্ত সময়ের ক্যালকুলেশন অর্থাৎ কালের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে যোগদণ্ড। এটা জানতাম না অবশ্য। সিদ্ধিও দেয় যোগদণ্ড? অবশ্যই, যোগদণ্ডের অনেক কাজ। যে কোনো কাঠের যোগদণ্ড হয় না, বিশেষ কিছু কাঠ রয়েছে সেই কাঠে যোগদণ্ড বানাতে হয়। একটু বলুন স্যার, কি কাঠ? না, আজকে আর নয়, 10 হয়ে গেছে। ও আচ্ছা, ও আচ্ছা। শেষ হবে না আজকে আর। স্যার, হ্যাঁ বলুন। কাদা মাখানো মানে কাদা মাখানো একটা কোশ্চেন। কোন কাদা? সাধুবররা মানে সুধীজন এসে বা সাধু বা কোনো পরমাত্মা আছেন আর কি, বা যারা আর কি খুব যোগ সাধনা করেন, এরকম কেউ সাথে এরকম কোনো ব্যক্তিত্ব আমার বাড়িতে বা বিশেষ কোনো কোনায় যদি আমার কোনো প্রবলেম থাকে, সেখানে তার চরণ স্পর্শ হওয়া মাত্র আমার বাড়ির দোষ চলে যাবে। এটা আমরা এখনো পর্যন্ত এই মুহূর্তে এখন ক্লাসে পড়লাম। এবার এত ভেজালের যুগে সাধু কিরকম সাধু পাওয়া যাবে? সবেতে ভেজাল। এই প্রশ্নের নিশ্চয়ই উত্তর আছে, দেওয়া খুব নিশ্চয়ই আছে। মুশকিল। আসল আছে বলেই না ভেজালটা আছে। সে তো বটেই। যদি আসল না থাকে আপনি ভেজালটা মেশাবেন কোথায়? এটাও একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু আমরা কি করে তাদের মানে সান্নিধ্য পাবো, সেটাও তো একটা বিষয় দেখুন, না? আমাদের তো চোখ নেই তাদেরকে দেখে চিনতে পারার। একদম আমরা শুধুমাত্র একটা কাজই করতে পারি, আমাদের আমাদের কর্মকে ঠিক করতে পারি, ব্যাস। এর থেকে অধিক আমাদের হাতে আর কিচ্ছু নেই। না স্যার, আমি হলো ওই মধুরেণু সমাপয়ে একটু মানে হাসির জন্যই বললাম ব্যাপারটা। এটাও ঠিক যে সত্যি পাওয়া বিরল আর কি, এত কমার্শিয়ালের মধ্যে। কিন্তু তাই বলে কি নেই? অবশ্যই আছে। অবশ্যই আছে। যদি বাইরে বাইরে কেন খুঁজতে যাব, আমি নিজেই হয়ে যাব না?
সেই সংসারী সন্ন্যাসী, অসুবিধা কোথায়? একমাত্র এটাই তো নিয়ম, যে যেটা আর কি শ্রীগোবিন্দের মাথায় যখন ময়ূরের পালকটা থাকে, ময়ূরকে কেন ময়ূরের পালক গোবিন্দ মাথায় রেখেছিলেন, এটাই তো যে সে ময়ূর সংসারে থেকে ভোগ বিলাস নয়, অসম্ভব ত্যাগী, তার জন্য ময়ূরের পালকটা আর কি মাথায় রাখা হয়েছিল। তো এটা ঈশ্বর তো নিজেই বলেছেন না, যে সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম, নিজের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাটাই হলো সবচেয়ে বড় ধর্ম। সেই ধর্ম উম, পালনের পরে চেষ্টা এই করতে বিষয়টা নিয়ে অন্য কোনোদিন চর্চায় করা যাবে, কারণ ময়ূরপঙ্খের বিষয়টা পুরো আলাদা। আমি জাস্ট একটু নক করলাম যে হুম। এটা একটা বড় বিষয়, যে সংসারের থেকে স্যার, পরের দিন এইটা বাস্তু ও পরিবার থেকে একটুখানি মানে শুরু করলে ভালো হয়, কারণ বাস্তুর ওপরে বাস্তু ব্যক্তির কেরিয়ার, এই দুটো চ্যাপ্টার একটু পড়ালে খুব ভালো হয় মানে পরের দিন। আচ্ছা, আমাদের পরীক্ষা বা আমাদের এই জিনিসগুলো কি হবে মানে আদৌ সেটা কবে বলে, এপ্রিল মাসে? না, আপনাদের পরীক্ষা একদম ফাইনাল হবে, মাঝখানে নেওয়া হবে না। এ বাবা, একটা অন্তত প্র্যাকটিস কিছু একটা ব্যবস্থা করে দিন স্যার। সেটা ভেবে দেখছি কি করা যায়। আর আমাদের বইটা কবে পাবো ক্লাসরুমে আমরা? দিয়ে রেকর্ডিং গুলো না ইউটিউবে? কিসে? মানে রেকর্ডিং, যেটা ক্লাসের যে রেকর্ডিং, সেটা ক্লাসরুমে দিয়েছেন না মানে ইউটিউবে, কোথায় ছাড়া আছে? ওটা আমার ঠিক বলতে পারছি না, ইউটিউবে ছাড়া অবশ্যই আছে, তবে গ্রুপে দেওয়া আছে কিনা আমি ঠিক শিওর নই। গ্রুপে যদি একটা লিঙ্কও আসতো তাহলে ওটার সোর্স দিয়ে বাদ বাকিগুলো বের করে নিতাম। গত সপ্তাহের ক্লাসের রেকর্ডিং গ্রুপে তো তো মনে হচ্ছে আছে। গ্রুপে গেছে। গ্রুপে আছে, হ্যাঁ, আমি গ্রুপে তো আছে। তাহলে কি আমি বুঝতে পারছি না? ঠিক আছে, দেখছি। গ্রুপে আছে। আগের তার আগের দুটো ক্লাসের মনে হয় দেওয়া নেই রেকর্ডিং, আমি খুঁজে পাইনি, ইউটিউব চ্যানেলও পাইনি। আচ্ছা। হ্যাঁ, আগের ক্লাসে ইউটিউবে চ্যানেলে আছে, আর গ্রুপে অবশ্য দেওয়া নেই, ইউটিউবে আছে। আগেরটা নেই মনে হচ্ছে, খুঁজে পাইনি। আগেরটা নেই, আগের লাস্ট টাইমটা আছে। ঠিক আছে স্যার, তাহলে লিভ করে যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। স্যার, শুভরাত্রি। ঠিক আছে।